আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা বিভিন্ন সারা দেশেই দেখি যে কখনো কখনো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা সুবিধা পেয়ে থাকে। এই বিষয়টি কি আসলে কিভাবে আপনি দেখেন? এটা কি তাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর বা তারা কথা বলার সুযোগ পাওয়ার কি একটি সুযোগ তৈরি করে দিচ্ছে? দেখেন, রিকনসিলিয়েশনের যে একটা আলোচনা ইতিমধ্যে ব্যাপকভাবে চাওয়ার হয়েছে, এটা সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে আমরা ব্যাপকভাবে দেখছি, এবং অনেকেই এরকম একটা ন্যারেটিভ প্রডিউস করার চিন্তা করছেন বা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের তো সবাই অপরাধী না, মানে যারা আওয়ামী লীগের অপরাধী না তাদের দোষটা কি, তারা তো রাজনীতি করতে পারে। তো এই জায়গাতে আমাদের একবারে পরিষ্কার বক্তব্য, যারা ধরেন যে গণহত্যার সাথে জড়িত না বা কিংবা মানবতা বিরোধী অপরাধী না, এরা অবশ্যই রাজনীতি করতে পারবে, তাদের তো রাজনীতি করতে কেউ নিষেধ করে নাই। এখন আপনি যদি রাজনীতিও করতে চান আবার আওয়ামী লীগও করতে চান, তাহলে কিন্তু ভাই প্রবলেমটা ধরতে পারছেন। ধরেন আপনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না, অপরাধ করেন নাই, আপনি ট্রায়াল ফেস করেন, মামলা ফেস করেন, যদি সেই ফৌজদারি মামলায় দেখা যায় আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আপনি বের হয়ে আসলেন, আপনি অবশ্যই রাজনীতি করবেন। কিন্তু আওয়ামী লীগ করবেন যখনই এই শব্দটা বেরিয়ে আসে, তখনই বুঝতে হবে তার ভিতরে কুমতলব আছে। কারণ আওয়ামী লীগ নামক এই সাইনবোর্ডটা গণহত্যার সাথে জড়িত, সম্পৃক্ত। সুতরাং এই সাইনবোর্ড নিয়ে এই নতুন প্রজন্মের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। না হলে ওই জার্মানির নাজি পার্টি, তারা আজকেও রাজনীতি করতে পারতো, করতে পারে নাই, সুযোগ দেয় নাই জনগণ। ভারতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামে একটা সংগঠন ছিল, ওরাও পারে নাই। সুতরাং যে সকল দেশে রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, জড়িত ছিল, তারা পরবর্তী সময়ে আর কখনোই উঠে দাঁড়াতে পারে নাই কিংবা রাজনীতি কার্যক্রম করার কোনো সুযোগ পায় নাই, অসম্ভব। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ যেহেতু গণহত্যাকারী একটা সংগঠন দল, এদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই আমরা আশা করি যে সর্বোচ্চটুকু আমরা ন্যায় বিচার পাবো, এবং এই ন্যায় বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে, এই যে সংগঠন এবং আওয়ামী লীগের কার্যক্রম এই বাংলাদেশে চলবে না। আর যারা ওই ক্লিন ইমেজের গণহত্যার সাথে সম্পৃক্ত না, কোনো ফৌজদারি অপরাধ করেন নাই, ভালো কথা, আপনারা রাজনীতি করেন আপনাদের মতো, XYZ অনেক দল আছে। আওয়ামী লীগের কোনো ক্লিন ইমেজের লোক আমি দেখি না, বিচারিক প্রক্রিয়া ফেস করার পরে বলছি আমি, বিচারিক প্রক্রিয়া ফেস করে কেউ যদি নির্দোষ প্রমাণিত হয়, আমাদের তো অসুবিধা নেই। সেটি তো একটি লম্বা প্রক্রিয়ার একটি ব্যাপার। বিচারিক প্রক্রিয়া ফেস করতে হবে। আমি যে কথাটা না, বলছিলাম, আগে সুযোগ নাই কেন আমি বলি, ধরেন এই যে যারা বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শহীদ হয়েছেন প্রায় 1400-র উপরে, এই মানুষগুলোর সাথে আওয়ামী লীগের দ্বন্দ্বটা কি? পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল? যে ব্যক্তিগত টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব, পারিবারিক জমি জমা নিয়ে কোনো কলহ? নো। আওয়ামী লীগ কি কেউ ফেভার করছে কিনা, আমি সেটি আসলে জানতে চাচ্ছি। আওয়ামী লীগকে স্থানীয় পর্যায়ে ফেভার করছে কিনা এটা তো পরিষ্কার। এই আওয়ামী লীগের মিছিলগুলো ডে বাই ডে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বড় হচ্ছে। গতকালকেও সম্ভবত দেখলাম গাজীপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কি নাসির মোরল বোধহয়, সে বিদেশ থেকে এসে দেশের মাটিতে নেমে বিশাল এক মিছিল দিয়েছে। হেডলাইনগুলো এইভাবে হয়েছে যে বিদেশ থেকে ছাত্রলীগ সেক্রেটারি এসে বিশাল মিছিল দিলেন গাজীপুরে। চিন্তা করে দেখেন তো এই যে মিছিলগুলো বড় হচ্ছে, কাদের প্রশ্রয়ে, কাদের আশ্রয়ে? নিশ্চয়ই পিছন থেকে কেউ না কেউ সাপোর্ট দিচ্ছে, ব্যাকআপ দিচ্ছে। তা না হলে তো এই মিছিলগুলো বড় হওয়ার কথা না, দিনকে দিন ছোট হওয়ার কথা। তো কারা দিচ্ছে? যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, যারা দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলার, তারাই তো এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সহায়তা করছেন। আমরা তো আর করবো না, অন্যরাও তো করবে না। সুতরাং এখানে তো এটা পরিষ্কার। এটা গেল একটা পয়েন্ট। এই রিকনসিলিয়েশনের যে আলোচনাটা সামনে নিয়ে আসা হচ্ছে, এটা পরিষ্কারভাবে একটা কুমতলব। আমাদের একবারে ক্লিয়ার কাট বক্তব্য, তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়াল ফেস করার পরে যারা নিরপরাধ, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। আর যারা অপরাধী তাদেরকে তো বিচারের মুখোমুখি হতে হবে, শাস্তি পেতে হবে। 2 নম্বর দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থান কার? আমাদের সবার, জনগণের। জুলাই গণঅভ্যুত্থান বিএনপির, জামাতের, এনসিপির, গণ অধিকার পরিষদের, সবার। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের একক কোনো নায়ক নেই, আমরা সবাই নায়ক, যেহেতু এটা জনগণের। এবং তারই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত। এখন দেখেন, ভেরি ইন্টারেস্টিং, জুলাই গণঅভ্যুত্থান আমাদের সবার, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ যখন কটাক্ষ করে তখন আবার আমার গায়ে লাগে না। ভাই, এটা কেমন আমার জুলাই গণঅভ্যুত্থান হলো? জুলাই গণঅভ্যুত্থান যদি আমাদের সবার হয়, তাহলে এই গণঅভ্যুত্থানকে নিয়ে যে ধৃষ্টতা দেখাবে, যে কটাক্ষ করবে, আমাদের প্রত্যেকের গায়ে লাগার কথা, প্রত্যেকের রুখে দাঁড়ানোর কথা, প্রতিরোধ করার কথা। কিন্তু আমরা এই প্রতিরোধ করা কিংবা রুখে দাঁড়ানোর জায়গায় আমরা সবাইকে দেখতে পাচ্ছি না। কেউ তাদের প্রতি, মানে যারা ধৃষ্টতা দেখায়, কটাক্ষ করে, সফট, তাদের প্রতি নরম, কোনো এক অজানা কারণে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে তারা চান না। এই যে কথিত অভিনেত্রীর কথা বলা হলো না, যিনি জুলাই গণঅভ্যুত্থানকে মানে
এমন একটা শব্দ দিয়ে কটাক্ষ করেছেন যেটা আমরা বলতেও লজ্জা লাগে আমাদের। তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা কোনো অ্যাকশন কিংবা কোনো ধরনের ধরেন যে আমরা নিতে দেখি নাই। কেন নেওয়া হচ্ছে না? জিডি তিনি হয়েছে অভিনেত্রী বলে জিডি কারা করেছেন? এটা তো করেছে ওই একটা কি একটা সামাজিক সংগঠন বোধ হয়, এটা জিডিও না, একটা অভিযোগটা এখনো নেওয়া হয় নাই, জাস্ট তারা অভিযোগ করেছে, মামলা হয় নাই। আবার দেখেন অভিনেত্রী তো তারাও ছিল, ওই যে কাজী নৌসভা, এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ছিল বাঁধন, ছিল আমাদের কারিনা কাইসার কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিক, জান্নাতবাসী করুক। এই কারিনা কাইসার গণঅভ্যুত্থানের পক্ষে থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় ওই পতিত স্বৈরাচারের দোসররা তার বিরুদ্ধে হেন জঘন্য কোনো শব্দ নেই যা ব্যবহার করেন নাই। তখন কি এই সকল কথিত বুদ্ধিজীবী সুশীল যারা এখন এই মানে কি বলে আপনার এই যে জুলাই গণঅভ্যুত্থানের কটাক্ষকারীকে মানে যেভাবে সেভ করার চেষ্টা করছেন, তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন কিন্তু তারা ওদের পক্ষে দাঁড়ান নাই যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন। কাজী নৌসভা বলেন, ওই আমাদের মুশাররফ করিম সাহেবের স্ত্রীর কথা বলেন, বাঁধনের কথা বলেন, কারিনা কাইসারের কথা বলেন, তাদের পক্ষে দাঁড়ায়নি কেউ। এই নারীবাদীরা কেউ কথা বলে নাই, তারা চুপ ছিল। কারণটা কি? কারণ একটাই, কারণ তারা বাংলাদেশের পক্ষে, তারা ওই ইন্ডিয়া কিংবা ভারতের পক্ষে না, ভারতীয় সংস্কৃতিকে তারা সাপোর্ট করে না, এই জন্যই। তো সুতরাং এগুলো আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা ধরেন যে বিএনপি সরকারের দিকে কেন বারবার আঙ্গুল তুলছি? বিকজ অফ তারা পাওয়ারে, যিনি চেয়ারে থাকবেন তার দিকে কিন্তু আঙ্গুল যাবে, তাকেই মানুষ প্রশ্ন করবে। এখন আপনি সরকারে, আপনি দায়িত্বে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার ডিবিএসবি, এখন এরা যখন বসে বসে ধরেন যে খেলা দেখে ব্রাজিল আর আর্জেন্টিনার, আর আরেকদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ বহাল তবিয়তে মিছিল করে, জনগণ তো চুপ থাকবে না, প্রশ্ন করবে আপনাকে। তো সুতরাং এই জিনিসগুলো না, আমি একটা এক্সাম্পল দিলাম। আমি বলছি মানে তারা যদি ঘরে বসে ওই খেলা দেখতে দেখতেই ব্যস্ত থাকে, আরেকদিকে দেশ এদিকে রসাতলে যায়, তাহলে তো এটাই বলতে হবে ভাই। আরেকটা বিষয় দেখেন, 3 নম্বর পয়েন্ট, আওয়ামী লীগ কিংবা পতিত স্বৈরাচার ফিরে আসার রাস্তা তাদের 3টা, এবং এই 3টা রাস্তা বিএনপি সরকার ভালোভাবে তৈরি করে দিচ্ছে। নাম্বার 1, মিডিয়ার মাধ্যমে কিন্তু এরা ব্যাপকভাবে, এই যে আপনাদের মতো টকশোগুলোতে আমরা দেখি যে আওয়ামী লীগের বিগত 17 বছরের যারা পৃষ্ঠপোষক কিংবা বয়ান উৎপাদনকারী, তারা কিন্তু আমাদের সাথে বসে সিনিয়র সাংবাদিক টকশো করছে। সিনিয়র না সিনিয়র সাংবাদিক, যাই হোক, অনেকে অনেক নামে ডাকে, আমরা তাদের অসম্মান করতে চাই না। আমাদের কথা পরিষ্কার যে গণঅভ্যুত্থানের যারা পক্ষের শক্তি, তারা আলোচনা করুক, সমালোচনা করুক, আমরা তাদের সাথে ডিবেট করবো, কথা বলবো, কোনো অসুবিধা নেই। মানুষ তো ফেরেস্তা না, সমালোচনা অবশ্যই হবে, কিন্তু সমালোচনার নামে আপনি যদি কটাক্ষ করেন, ধৃষ্টতা দেখান, এটা কিন্তু অ্যাকসেপ্টেড না। আজকে মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ যদি ধৃষ্টতা দেখায়, আমরা কি চুপ থাকবো? নো, আমরা 100% প্রতিবাদ করব। মহান মুক্তিযুদ্ধ আমাদের একটা দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, পতাকা দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে। ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। ওই মুক্তিযুদ্ধ আর গণঅভ্যুত্থান এক না, বাট মহান মুক্তিযুদ্ধের সম্পূরক পরিপূরক হচ্ছে গণঅভ্যুত্থান। অসমাপ্ত কাজগুলো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সমাপ্ত করার চেষ্টা করছি। তো এই জায়গাতে আমরা মনে করি মিডিয়ার মাধ্যমে পতিত স্বৈরাচার ফিরে আসার চেষ্টা করছে। সত্যিকার অর্থে এখন যারা ক্ষমতায়, বিএনপি সরকারের কোনো মিডিয়া নেই ভাই, আমি অনেস্টলি বলছি। আমার সাথে বিএনপির রিয়েল যারা জাতীয়তাবাদী সৈনিক, তারা একমত হবেন, বিএনপি সত্যিকার অর্থে কোনো মিডিয়া নেই। নাম্বার 2, কালচারাল সংগঠন, বিএনপির কালচারাল কোনো পিওর সংগঠন নাই, এবং এই কালচারাল ছিদ্রগুলো দিয়ে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। অনেক নামে বেনামে দেখবেন তাদের এইরকম মানে সাংস্কৃতিক সংগঠন রয়েছে, এবং এই কালচারাল সংগঠনগুলোর মাধ্যমে তারা ব্যাপক এখন নেরেটিভ প্রডিউস করার চেষ্টা করছে। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম না যে রিকনসিলিয়েশন আওয়ামী লীগ, এটা কিন্তু ওই কালচারাল সংগঠনগুলোর মানে প্রডিউসকৃত নেরেটিভ, এবং এই নেরেটিভের মাধ্যমে তারা কামব্যাক করার চেষ্টা করছে। নাম্বার 3, বুদ্ধিজীবী সংগঠন, বিএনপির পিওর কোনো বুদ্ধিজীবী সংগঠন নেই। এই যে কথিত বুদ্ধিজীবী দ্বারা বিএনপির পক্ষে এখন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে, টকশোতে মাথা ফাটাচ্ছেন, কপাল ফাটাচ্ছেন কিংবা মুখে খই ফুটাচ্ছেন, এগুলো সব ভাড়াটিয়া। এই ভাড়াটিয়া বুদ্ধিজীবীদের দিয়ে সাময়িক ধরেন যে ব্যাকআপ দেওয়া গেলেও চূড়ান্তভাবে কিন্তু বিএনপি এদেরকে কাজে লাগাতে পারবে না, কিংবা তাদের মাধ্যমে বিএনপি উপকৃতও হবে না। এই 3টা জায়গায় বিএনপি যেহেতু সরকারে, আমরা বিএনপির শত্রু না। আমরা ভাড়াটিয়া বুদ্ধিজীবী কেন প্রয়োজন হবে? না, বিএনপি তো পিওর বুদ্ধিজীবী সংগঠন নাই, এই জন্য ভাড়াটিয়াদের দিয়ে চালানো হচ্ছে। এই যে আজকে যারা বিএনপির পক্ষে নগ্নভাবে মিডিয়াতে যা ইচ্ছে তাই বক্তব্য রাখছে, কথা বলছে, এরা কি সত্যিকার অর্থে আপনার মনে হয় যে বিএনপির মতো এরকম একটা মার্জিত রাজনৈতিক দলের বুদ্ধিজীবী? আমি তাদের শব্দ চয়ন, বাক্য মাঝে মাঝে টকশোগুলোতে দেখি, মানে এত জঘন্য শব্দগুলো ব্যবহার করে তারা, আমার তো মনে হয় না ভাই যে এরা বিএনপির বুদ্ধিজীবী। নো,
মনে হয় না। কারণ বিএনপির মতো এরকম একটা রাজনৈতিক দলের যাদের বাংলাদেশে এখন সর্বোচ্চ লেভেলের জনসমর্থন, নিঃসন্দেহে সর্বোচ্চ লেভেলের জনসমর্থন তারা কিন্তু এখন উপভোগ করছেন বিএনপি। তো এরকম একটা প্ল্যাটফর্মের বা সংগঠনের বা রাজনৈতিক দলের এই লেভেলের বুদ্ধিজীবী মানে মানে রান করবে, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং এই সকল ওই সিজনাল কিংবা ভাড়াটিয়া বুদ্ধিজীবী দিয়ে দীর্ঘমেয়াদী বিএনপি কিন্তু লাভবান হবে না। এই জন্য আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হয়ে, আমি বিএনপি করি না কিন্তু বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী। আমরা চাই বিএনপি ভালোভাবে দেশটা চালাক। আমরা তো বিএনপির শত্রু না। অনেকেই বলে থাকে যে আপনারা বিএনপি সমালোচনা করেন কেন? আরে ভাই, বিএনপির সমালোচনা করি বিএনপি যাতে 5 বছর ভালোভাবে দেশ চালাতে পারে। আমরা তো বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে প্রশ্রয় দেবো না। ফর এক্সাম্পল, ধরেন আওয়ামী লীগ কালকে ঘোষণা দিল বিএনপির পতন চাই। এখন আমরা কি ওই আওয়ামী লীগের ওই ঘোষণার সাথে একমত হব? ওদের সাথে মাঠে নামবো না? এই জন্যই আমরা বিএনপির সমালোচনা করি। কিন্তু বিএনপির অনেক অন্ধ ভক্ত যারা, এরা আবার মনে করে আমরা বিএনপির বিরুদ্ধে।